ঘুম থেকে চুলের মুঠি ধরে টেনে তুললো আমাকে। আমি কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা মেরে আমার গা থেকে কাঁথা সরিয়ে নিয়ে মুখের উপর ঠান্ডা পানি ছুঁড়ে মারলো। প্রথমে অবাক হলেও চোখ খুলে দাদিকে দেখে অবাক হলাম না, কেননা এইরকম আচরণ গত কয়েক বছর ধরে প্রায়ই হয়ে থাকছে আমার সাথে। এই জমিদারের বেটি, সকাল যে হয়ে গেছে চোখে পড়ে না? তুই সারাদিন শুয়ে থাকলে কাজে হাত লাগাবে কে শুনি? কাল রাতে অনেক দেরিতে শুয়েছি দাদি, তাই সকালে উঠতে পারিনি আজ। কেন? রাতের বেলা তোর কোন নাগরের সাথে আড্ডা দিচ্ছিলি যে দেরি করে ঘুমাইছিস? দাদির কথা শুনে রাগে আমার গা জ্বলে গেল। উনি সব সময় এভাবে কথা বলেন আমার সাথে, কিন্তু আমি চেয়েও তাকে কিছু বলতে পারি না, কারণ আমি যে তাদের বাড়ির আশ্রিতা। আজ বাড়িতে মেয়ে দেখতে আসবে, জানিস না? কত বড় লোক ওরা, জানিস? অবশ্য তুই তো ফকিন্নি, মানুষের টাকায় পরিস খাস। তুই কি বুঝবি বড় লোকদের কথা? টিটকিরি মেরে বললেন উনি। ওনার কথায় লজ্জায় অপমানে আমার কান চলে উঠলেও আমি এবারও তাকে কিছু বলতে পারলাম না। ঠিকই তো বলছেন উনি, তাদের টাকায় চলছে, নিজের তো কিছুই নাই আমার। আসলে দাদি আমার নিজের দাদি নয়, আমি শুধু তাদের বাসায় থাকি। আমি একজন অনাথ, যাদের বাসায় থাকি তিনি আমার মায়ের সবচেয়ে কাছের বান্ধবী সীমা আন্টি। তার আর আঙ্কেলের বিয়েতে আমার আম্মুই মূলত ঘটক ছিলেন, আর আঙ্কেলের বিজনেসে আমার বাবা অনেক সাহায্য করেছিলেন। অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাওয়ার সময় আন্টিকে বলেছিলেন আমাকে দেখে রাখতে, তাই বাবা মাহীন 7 বছরের ছোট্ট আমিকে আন্টি নিয়ে এসেছিলেন তার সাথে। তখন থেকেই মূলত আমি এই বাসায় আছি। আঙ্কেল আন্টি আমাকে খুব ভালোবাসলেও এই দাদি আমাকে একদমই সহ্য করতে পারেন না। উনি আন্টিকে বলেন তিনি আমায় বাড়িতে রেখে ভুল করছেন, আমি নাকি পড়ে পড়ে তাদের অন্ন ধ্বংস করছি, অথচ বাড়ির অনেক কাজই আমি করি। আন্টি আমাকে কাজ করতে মানা করলেও দাদি খোঁটা দেয় যে পরের বাড়িতে পড়ে আছে, কিছু কাজ না করে বসে বসে অন্ন ধ্বংস করবে নাকি? আন্টি প্রতিবাদ করলেও আমি কাজ করি, এমনি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ আঙ্কেলই দেন, তাই শুধুমাত্র শুয়ে বসে তাদের বাসায় থেকে তাদের টাকায় খেতে ভালো লাগে না আমার। এবার কলেজের 3য় বর্ষে আমি, কিছুদিন পর ভার্সিটিতে উঠব, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কলেজ শেষ হলেই নিজে কিছু টিউশনি করে নিজের খরচ নিজে চালাবো। আমি এসব ভাবছিলাম, এরই মধ্যে দাদি বলে উঠলেন, কি ভাবিস জমিদারনি? এখন উঠে কাজের মেয়ে সাহায্য করবি, নাকি আরো আরাম করা বাকি আছে তোর? দাদির কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম আমি। তারপর বের হয়ে রান্নাঘরে গেলাম। আন্টিও দেখি রান্না করছেন। আমাকে দেখে মিষ্টি হেসে বলে উঠলেন, ঘুম হয়েছে? আমি ভাবলাম পরীক্ষার সামনে তোর, তাই মনে হয় রাত জেগে পড়েছিস, তাই আর ডাকিনি সকালে। হ্যাঁ আন্টি, খুব হয়েছে। কি রান্না করছো তুমি? আমাকে বলো কি করতে হবে, আমি করছি। তোর বেশি কিছু করতে হবে না মা, তুই এক কাজ কর, শুধু ক্ষীর বানিয়ে রাখিস কলেজে যাওয়ার আগে। তুই তো এটা খুব ভালো পারিস। দুপুরে আসবে মেহমানরা। কালে হাত রেখে বললেন, তাদের প্রতিদিনের খারাপ ব্যবহারের পরেও আমার এই বাসায় ভালো থাকার অন্যতম কারণ আন্টি, তার 2 ছেলে মেয়ে। ছেলেটা বড় আর মেয়ে আমার সমবয়সী, নাম রাইসা। আজ রাইসাকে দেখতে ছেলে পক্ষ আসবে, শুনেছি অনেক বড় লোক নাকি, টিভিতেও বলে দেখা যায় ওনাদের। সে যাই হোক, রাইসাকে আমি আমার বোনের মতোই ভাবি। ও যদি খুশি থাকে এই বিয়েতে, তাহলে সম্পর্ক ঠিক হলেই আমি খুশি। আমি কলেজের জন্য বের হচ্ছিলাম, এমন সময় দাদি ডেকে বললেন, তোর কলেজ কখন শেষ হবে? দুপুরে দাদি। কেন? আজ দুপুরে বাড়িতে আসবি না তুই। বিকেলের আগে যেন তোরে বাড়ির মধ্যে না দেখি। কেন দাদি, আমি এতক্ষণ কি করব বাইরে? ওইটা তোর বিষয়। ছেলেপক্ষ বিকেলে যাবে, ওদের সামনে যেন না পড়িস তুই। ফকিন্নি হলে কি হবে? এমনিতেই রূপের ডালা নিয়ে ঘুরিস। বড়লোক ছেলে যদি তোরে দেখা ফেঁসে যায়, তাহলে আমাদের মাইয়া বিয়ে হওয়া লাগবো না আর। রাইসার বিয়া এই বাড়িতে না হলে তোরে আমি বাড়ি থেকে বাহির করে দিমু। দাদির কথা শুনে ভয়ে আমার জান কেঁপে উঠল। আঙ্কেল আন্টি যদিও আমাকে সাপোর্ট করেন, তাও দাদি যদি ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাকে বের করে দেন, আমি কোথায় যাব? আমার তো কেউ নেই দুনিয়ায়।
কলেজ শেষে বান্ধবীদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি বিকেলের দিকে ভয়ে ভয়ে বাসায় গেলাম। আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আর দেরি করলাম না। বাসার সামনে পৌঁছতেই বৃষ্টি রীতিমতো শুরু হয়েছে। দাদির কথা মনে হতেই ভেতরে ঢুকবো কিনা দ্বিধা কাজ করছিল। পরে ভাবলাম ছেলেপক্ষ হয়তো এতক্ষণে চলে গিয়েছে, তাই ৭-৫ না ভেবে বাসায় ঢুকছিলাম। এমন সময় হঠাৎ কারো শক্ত পুরুষালী বুকের সাথে ধাক্কা লাগায় চমকে উঠে পড়ে যেতে ধরলাম আমি। কিন্তু মাটিতে পড়ে যাবার আগেই একটি বলিষ্ঠ হাত টেনে উপরে তুলল আমায়। আরেকটি হাতে আগলে রেখেছে আমার কোমর। তার স্পর্শে শিউরে উঠে তার চোখের দিকে তাকালাম। বৃষ্টির জন্য ঠিকমতো তাকানো যাচ্ছে না। পিটপিট করতে থাকা চোখে কোনো মতে তার সুদর্শন চেহারার দিকে তাকাতেই যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল আমার। এই প্রথম কোনো পুরুষের সান্নিধ্যে আসায় তনু ও মনে রীতিমতো কম্পন উঠে গেছে আমার। কাঁপা কাঁপা হাতে তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি, কিন্তু তার সুঠাম দেহে আমার ছোট্ট হাতের ধাক্কায় বিন্দুমাত্র স্থান পরিবর্তন হলো না। হঠাৎ তার হাত আমার চেহারার দিকে এগিয়ে আসতেই অজানা আশঙ্কায় চোখ আপনা আপনি বড় হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করলাম আলতো হাতে আমার মুখের উপর আসা একগোছা চুল সরিয়ে দিলেন তিনি। বৃষ্টির নিচে অচেনা যুবকের সাথে এমন মুহূর্তে রিয়াকশন কি হওয়া উচিত আমার জানা নেই, কিন্তু অদ্ভুত কোনো কারণে সংকোচবোধ হলেও তার স্পর্শে আমার অস্বস্তি লাগছিল না। অতঃপর দুইজন কিছু বলার আগেই তার ফোনের কর্কশ রিংটোন বেজে উঠল জোরে সরে। মুহূর্তেই যেন হকচকিয়ে গেলেন তিনি। এক ঝটকায় সরিয়ে দিলেন আমায়, তারপর ফোন রিসিভ করে হন হন করে চলে গেলেন সামনে দিয়ে, যেন এতক্ষণ কিছুই ঘটেনি। তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির দিকে ঢুকতেই দেখি দাদি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ মনে ভয় হলো, উনি একটু আগে আমাদের একসাথে দেখেননি তো। দাদিকে দেখে ভয়ে ভয়ে বাড়ির ভেতর ঢুকলাম আমি। শুকনো ঢোক গিলে তার মুখ থেকে নিজের নামে বাজে কিছু শোনার প্রস্তুতি নিতেই তিনি বললেন, বাসায় কখন আসলি তুই? আর ঢোকার সময় কেউ তোরে দেখেনি তো? দাদির কথা শুনে এতক্ষণ চেপে রাখা শ্বাস ছাড়লাম আমি। তার মানে তিনি কিছুই দেখেননি। যাক, আল্লাহ বাঁচিয়েছেন আজকে। মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করতেই আবার দাদির গলা শুনলাম, কিরে, কথা কস না কেন? সত্যিই কারোর সাথে দেখা হয়নি তোর? কোন বেটা মানুষকে দেখছস বাড়ি থেকে বাইর হতে? দাদির কথা শুনে বুঝলাম তিনি ওনার কথা বলছেন। তবুও মুখে বললাম, না তো দাদি, আমার তো কারোর সাথে দেখা হয়নি, আর আমিও কাউকে দেখিনি। কেন, কারোর সাথে দেখা হওয়ার কথা ছিল কি? দাদি আমার কথা শুনে খুশি হলেন বোধহয়। তার মুখে স্বস্তির আভাস দেখা গেল। তিনি বললেন, আর কইস না, ছেলেরা মেয়ে দেখে খাওয়া দাওয়া করেই চলে যাচ্ছিল। ওদের নাকি এক জরুরি কাজে যাওয়া লাগবো। পাত্রের বড় ভাইও আসছিল, সেই দেখতে পোলাডা, তবে সারাদিন ফোনে কথা কয় অফিসের মানুষের লগে। খাওয়া শেষে এই ফোনই ছেড়ে গেছিল টেবিলের উপর, ওটা নেওয়ার জন্য আসছিল আবার। দাদির কথা শুনে বুঝলাম একটু আগে যার সাথে আমার দেখা হয়েছিল উনি পাত্রের বড় ভাই। তার মানে উনি পাত্র না। হঠাৎ করেই যেন মনের মধ্যে অদ্ভুত স্বস্তি লাগলো উনি পাত্র না শুনে, কিন্তু কেন লাগলো তার কারণ বুঝতে পারলাম না আমি। আরে তুরফা, তুই এসে গেছিস? এত দেরি হলো কেন আজ? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম তুই কলেজ করে বাসায় আছিস না কেন এখনো। আন্টির কথা শুনে তার দিকে তাকালাম। তিনি খানিকটা চিন্তিত মুখে আমার দিকে চেয়ে আছেন। বুঝলাম দাদি আমাকে মানা করার কথা তাকে জানায়নি। দাদির দিকে তাকিয়ে দেখি তিনি চোখের ইশারায় আমাকে মানা করছেন আন্টিকে যেন না বলি তার বলা কথা। দীর্ঘশ্বাস ফেলে আন্টিকে হাসি মুখে জড়িয়ে ধরে বললাম, উফ আন্টি, তুমিও না আমায় নিয়ে বড্ড চিন্তা করো। কলেজ শেষে একটু ঘুরতে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে। দুপুরে ওদের সাথে খেয়েই বাসায় এসেছি, তাই লেট হয়ে গেল আজকে। চিন্তা কেন হবে না মা, তুই আমাদের দায়িত্ব। তোর মাকে কথা দিয়েছি আমি তোকে দেখে রাখার জন্য। যতদিন তোকে যোগ্য ছেলের হাতে তুলে না দিয়েছি তোর খেয়াল তো আমাদের রাখতেই হবে। এরপর কোথাও গেলে আমাকে বলে যাস। আন্টির কথা শুনে মাথা নাড়লাম। বিয়ের কথা শুনে মনের মধ্যে শিহরণ খেলে গেল। আমারও জীবনে কি কেউ আসবে যে আমাকে আগলে রাখবে?
এই কঠিন দুনিয়া থেকে, যার সব কিছুতে আমার অগ্রাধিকার থাকবে সবার উপরে, যে তার ভালোবাসার বৃষ্টিতে ভরিয়ে দিবে আমার হৃদয়ের মরুভূমি, যার আগমনে পরিপূর্ণ হবে আমার ছোট্ট জীবন। পাত্রপক্ষ রাজি হলেই হয় বিয়ের জন্য। এত ভালো ছেলে আর পরিবার হাতছাড়া করা যাবে না। চৌধুরী বংশের লোকজন বলে কথা, ব্যবসা সম্মান সব দিক দিয়েই তাদের বহু নামডাক। আমার ভাবনার মধ্যেই তাদের কথা শুনতে পেলাম। চৌধুরী বংশ? আন্টির কাছে শুনেছি আমার বাবাও চৌধুরী বংশের ছেলে ছিলেন। এই জন্যই আঙ্কেলের ব্যবসা দাঁড় করাতে তিনি অনেক সাহায্য করেছেন ওই সময়। ইস, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তাহলে এই বাসায় থেকে দাদির খোঁটা শুনতে হতো না প্রতিদিন। আমার জীবনটাও অন্যরকম হতো। বাবা মায়ের কথা মনে হতেই চোখে পানি চলে আসলো আমার। দ্রুত রুমে চলে আসলাম আমি। নামাজ পড়ে তাদের জন্য দোয়া করলাম আর আল্লাহর কাছে চাইলাম আমার জীবনকেও সুন্দর করে দেওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম সন্ধ্যা পর্যন্ত। সবার চিল্লা চিল্লিতে ঘুম ভেঙে গেল আমার। সময় দেখলাম রাত 8টা বাজে। বেশ অনেকক্ষণই ঘুমিয়েছি আমি তাহলে। হাত মুখ ধুয়ে বাইরে আসতেই দেখি আন্টি মিষ্টি নিয়ে এগিয়ে আসলেন আমার দিকে। রাইসার দিকে তাকাতেই দেখি ও লাজুক হাসিতে আমার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরলো আমায়। কিছুটা আন্দাজ করতে পেরেছি কি হয়েছে, তাই আন্টিকে ইশারায় জিজ্ঞেস করলাম। উনিও হ্যাঁ সূচক মাথা নাড়লেন। বিস্তৃত হলো আমার মুখের হাসি। পাত্রপক্ষ রাজি হয়েছে। তাদের খুশি দেখে কে? উনি নাকি পাড়ায় মিষ্টি বিলি করতে গিয়েছেন এই খুশিতে। তার পাগলামির কথা শুনে হাসলাম আমি। রাইসা একের পর এক রূপচর্চা করেই যাচ্ছে, আর আমি বসে বসে ওর কাণ্ড দেখে যাচ্ছি। যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, অর্থাৎ প্রান্ত, তার সাথে নাকি কালকে ওর রেস্টুরেন্টে দেখা করার কথা। তার জন্যেই এত প্রস্তুতি। কিন্তু আমি বুঝে পাচ্ছি না, আজকে তো প্রান্ত ওকে দেখছেই, তবে এত রূপচর্চার কি দরকার? যাই হোক, ওর ব্যাপার ও জানে। রাইসা ফেস প্যাক তুলতে বাথরুমে গেছে আর আমি চুপচাপ আমার ফোন টিপছিলাম। হঠাৎ ওর ফোন বেজে উঠতেই দেখি প্রান্ত কল দিয়েছে। রাইসাকে বার কয়েক ডাকার পরেও ও শুনল না। এদিকে ফোন বেজেই যাচ্ছে। এক পর্যায়ে রাইসা বলল, আমি ধরে যেন প্রান্তকে বলি রাইসা একটু কাজে ব্যস্ত, ফ্রি হয়ে নিচে কল ব্যাক করবে। ইতস্তত বোধ হলেও রাইসার কথা শুনে কাপা হাতে ফোনটা রিসিভ করলাম আমি। হ্যাঁ, হ্যালো প্রান্ত ভাইয়া? ওপাশ থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। অদ্ভুত গাম্ভীর্য বিরাজ করছে। কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্ত হলাম প্রান্তের উপর। কথা বলার জন্যেই যদি ফোন দেয়, তবে চুপ করে আছে কেন? তাই বিরক্তি নিয়েই এক নিঃশ্বাসে বলে উঠলাম, হ্যালো ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন তাহলে জেনে রাখুন, আপনি যাকে ফোন দিয়েছেন আমি সে নই। আমি রাইসার বোন তোরফা। ও এখন একটু ব্যস্ত আছে, ফ্রি হয়ে পরে আপনাকে কল ব্যাক করবে। তার উত্তর শোনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেও নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। প্রচণ্ড বিরক্ত হয়ে ফোন কাটতেই ওপাশ থেকে শোনা গেল গম্ভীর আওয়াজ। আমি প্রান্তের বড় ভাই পূর্ণ বলছি। ওর কালকে জরুরি মিটিং আছে, তাই কাল দেখা করতে পারবে না। এই কথাটা ও নিজের রাইসাকে বলতে পারছিল না, সে কষ্ট পাবে ভেবে। তাই আমি ফোন দিয়েছি ওর পক্ষ থেকে। আপনি রাইসাকে পরশুদিন আসতে বলবেন। এই মিটিং জরুরি না হলে আমি কখনোই প্ল্যান ক্যান্সেল করতে বলতাম না ওকে। আশা করি রাইসা বুঝবে। একবারে এত কিছু বলে সাথে সাথেই ফোনটা কেটে দিলেন উনি। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। অথচ এইদিকে তার কণ্ঠ, তার নাম শুনে আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেছে। পূর্ণ নামটা শুনেই মনের মধ্যে শিহরণ জাগলো। ওনার সাথেই দেখা কি তবে হয়েছিল আজ বৃষ্টিতে আমার? আবার এখন ভাগ্যক্রমে তার সাথেই কথা হলো ফোনে। এ কেমন অদ্ভুত ব্যাপার! একদিকে রাইসা বাথরুম থেকে ডেকে যাচ্ছে কি হয়েছে শোনার জন্য, কিন্তু এইদিকে পূর্ণ নামক ব্যক্তির অদ্ভুত আচরণে ভাবনার জগতে ডুবে রয়েছি আমি। কোনো এক অজানা কারণে তার কথা মনে হতেই কেন জানি চিন্তারা ডালপালা ছড়িয়ে পড়ে আমার হৃদয় জুড়ে। বিছানায় বসে বসে রাইসার বকবক শুনছি। কালকে রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়েছে শোনার পর থেকেই সে ভীষণ রেগে আছে। তবে এই রাগটা প্রান্তের উপর না, তার ভাইয়ের উপর, মানে পূর্ণ ভাইয়ার উপর। কেন তাকে কালকেই মিটিং করতে হবে এটা ভেবেই ফুঁসছে। আর একটু পরপর বকা দিচ্ছে পূর্ণ ভাইয়াকে। ভাসুরও পাচ্ছি একটা বটে। নিজে তো আনরোমান্টিক ব্যাটা, এখন আবার প্রান্তকেও আনরোমান্টিক বানিয়ে ফেলতে চাচ্ছে।
রাইসার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। একদিনের পরিচয়ে প্রান্তকে আমার প্রান্ত বলছে। আবারও কিভাবে বুঝলো প্রান্ত রোমান্টিক আর পূর্ণ ভাইয়া আনরোম্যান্টিক? এটা আমি বুঝলাম না। তাই গোল গোল চোখে ওকে প্রশ্ন করলাম, একদিনের মধ্যেই আমার প্রান্ত? বাবা, একটু বেশি ফাস্ট যাচ্ছিস না তুই? তাছাড়াও তুই কিভাবে জানলি প্রান্ত ভাইয়া রোমান্টিক আর পূর্ণ ভাইয়া যে আনরোম্যান্টিক? এটাও বা কি করে জানলি? আমার কথা শুনে রাইসা হঠাৎ করে চুপ হয়ে গেল। ধরা পড়া চোরের মতো ভেটকি হেসে ঢোক গিলল। ওর মুখ দেখেই আমি বুঝতে পারছি এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে। তাই চুপচাপ উঠে দরজা লাগিয়ে দিয়ে একদম ওর সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, দরজা লাগিয়ে দিয়েছি, বাসার কেউ শুনবে না। আসল কাহিনী কি তুই আমাকে খুলে বলতে পারিস? কাহিনী? কিসের কাহিনী? আমি তো কোনো কাহিনী করিনি। আমি কি বলেছি তুই নিজে কাহিনী করেছিস? তুই তো নিজ মুখে স্বীকার করলি তোর মনের কথা। এখন সত্যি সত্যি আমায় বল আসল কথা। আমার কিন্তু আর তর সইছে না। তুই না বললে আমি যে আন্টিকে বলে দিব। আন্টির কথা শুনে রাইসার মুখ চুপসে গেল। বুঝলাম তীর সঠিক নিশানায় লেগেছে। এইবার ওর থেকে সবকিছু শোনা যাবে। যা ভাবনা সেই কাজ। ও প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে সবকিছু খুলে বলল আমায়। ওর কথা শুনে যা বুঝলাম তা হলো ও আর প্রান্ত ভাইয়া একই ভার্সিটিতে ছিল। সেখানেই তাদের দেখা পরিচয়। ভাইয়া ওদের সিনিয়র, এইবার ভার্সিটি থেকে বের হয়েছেন। আর রাইসা বয়সে আমার প্রায় সমবয়সী হলেও ক্লাসের দিক দিয়ে আমার এক ক্লাস বড়। আমি এইবার ভার্সিটিতে ঢুকবো আর ও অনার্স দ্বিতীয় বর্ষে উঠবে। সে যাই হোক, বাড়ির মেয়ে সবার নাকের নিচ দিয়ে এতদিন ছুটিয়ে প্রেম করলো আর আমরা কেউ জানতেও পারলাম না। আমার তো ভাবতেই অবাক লাগছে। এতদিন কারো ওর উপর বিন্দুমাত্র সন্দেহ হয়নি, আরও প্রেম করে নিজের বিয়ে পর্যন্ত ঠিক করে ফেললো। সাংঘাতিক ব্যাপার। আমাকে অবাক হতে দেখে রাইসা দাঁত কেলিয়ে হাসলো। ভাবটা এমন যেন বলতে চাইছে, কি চান্দু, চমকে দিলাম তো? হঠাৎ রোমান্টিকতার কথা মাথায় আসতেই দুষ্টুমি খেলে গেল আমার মাথায়। শয়তানি হেসে প্রশ্ন ছুড়লাম ওর দিকে, প্রান্ত ভাইয়া যে রোমান্টিক সেটা তুই কেমন করে জানিস বোন? কি রোমান্টিকতা করেছে ভাইয়া তোর সাথে? আমার প্রশ্ন শুনে রাইসার হাসি উড়ে গেল। লজ্জায় লাজ্জে আবার ধারণ করেছে বেচারির মুখ। ওর মুখ দেখে আমার হাসি পেলেও ওর সাথে কিছুক্ষণ গোতাগুতি করলাম ওকে খ্যাপানোর জন্য। পরেও প্রসঙ্গ বদলে হঠাৎ বলে উঠল, জানিস তোফা, প্রান্ত যেরকম প্রাণোচ্ছল, পূর্ণ ভাইয়া ঠিক তার বিপরীত। উনি কেমন জানি গম্ভীর স্বভাবের এক মানুষ। হাসি ঠাট্টার সাথে তার যেন লেনদেনই নাই। অনেক বিয়ের প্রপোজাল নাকি এসেছে ওনার জন্য, কিন্তু উনি নাকি এখন বিয়ের জন্য প্রস্তুত নন। সারাদিন শুধু কাজ আর কাজ। প্রান্তের থেকে শুনেছি সবাই যখন সকালবেলা ঘুমে কাঁদা হয়ে থাকবে, তিনি সেখানে ভোরে উঠে জগিং করতে যাবেন। রাতে সবাই যখন ঘুমাতে যায়, উনি তখন অফিস থেকে আসেন। আবার পরিবারের সবাই যখন আড্ডা দেয়, উনি সেখানেও অফিসের লোকদের সাথে কথা বলবেন ফোনে। এটা কি স্বাভাবিক মানুষের মতো আচরণ হলো বল? তার সবকিছুই বড়ই অদ্ভুত। একদিন নাকি প্রান্তকে বকাও দিয়েছে রাত জেগে আমার সাথে কথা বলার জন্য। আসলে উনি কি মানুষ না রোবট আমি ঠিক বুঝতেই পারি না, জানিস? বিরক্তির সাথে বলল রাইসা। ওর মুখ দেখে হাসি পেল আমার। মুখ টিপে হাসলাম আমি। আমাকে হাসতে দেখেও বলল, তুই হাসছিস তোর? জানিস, আমার না মাঝে মধ্যে মনে হয় কি, না জানি কে সেই হতভাগী যার কপালে তিনি আছেন। তার মতো আনরোমান্টিক, বোরিং, রাগী লোকের বউ হওয়ার মতো কষ্ট এই দুনিয়ায় আর কি হতে পারে? আমিও ওর কথায় সায় দিয়ে মাথা নাড়লাম। আসলেই তো, এইরকম লোকের সাথে সংসার করা যায় নাকি? না না, তার প্রতি আমার মনকে কোনোভাবেই গলতে দেওয়া যাবে না। আমি ভুলেও সেই হতভাগী হতে চাই না। এমনিতেও আমার জীবনে অনেক দুঃখ, সেটাকে আর বাড়াতে চাই না বাবা। আমি এসব ভাবছিলাম আর রাইসা ফোন টিপছিল। হঠাৎ করে ওর হালকা স্বরে উচ্ছ্বাস শুনতে পেলাম আমি। ওর দিকে তাকাতেই মনে হলো যেন ফোনে কাউকে দেখে এইরকম রিয়াকশন দিয়েছে। আমি ওর দিকে একটু এগিয়ে গিয়ে ওর ফোনের স্ক্রিনে তাকাতেই আমারও চোখ বড় হয়ে গেল। এটা তো পূর্ণ ভাইয়া। নতুন ছবি আপলোড দিয়েছেন মনে হয়। ব্লু স্যুটের সাথে ব্ল্যাক সানগ্লাস পরে রীতিমতো নায়কদের মতো লোক। খিচে মারাত্মক লাগছে তাকে দেখতে। রাইসার দিকে তাকিয়ে দেখি ও এখনও রীতিমতো হাঁ করে দেখছে তার ছবি।
ওর চাহনি দেখে বোকা বনে গেলাম। একটু আগেই সে যার বদনাম করে কুল পেল না, তার ছবি এইভাবে দেখার কোনো মানে খুঁজে পেলাম না। তাই ওর মাথায় চটকানি মেরে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম। ও ধরা পড়ে ভেটকি মার্কা হাসি দিয়ে মাথা চুলকাতে লাগলো। তারপর বলল, দেখ, পূর্ণ ভাইয়ের নামে আমি যতই কিছু বলি না কেন, এটা কিন্তু মানতেই হবে যে তিনি দেখতে কতটা হ্যান্ডসাম। যদি আমি প্রান্তকে না ভালোবাসতাম আর পূর্ণ ভাইয়া এতটা বেরসিক না হতেন, তবে এতদিনে অবশ্যই ওনাকে পটিয়ে বিয়ে করে নিতাম আমি। ওর কথা শুনে আমি ভ্রু কুঁচকে বললাম, ছি, নিজের হবু ভাসুরের সম্পর্কে এমন কথা বলতে পারলি তুই? দাঁড়া, প্রান্ত ভাইয়াকে বলে দিব। আমার কথা শুনে রাইসা মুখ বাঁকালো। তারপর ফোন নিয়ে আমার পাশে বসে বলল, আরে ধুর, শুধু আমিই না, জাস্ট দেখ তার ছবিতে কতগুলা কমেন্ট, বেশিরভাগই মেয়েদের। লুচু মেয়েরা যত সব সুন্দর ছেলের ছবি দেখলেই হা করে তাকিয়ে থাকে। ওর কথা শুনে খুব হাসি পেল আমার। ও নিজেও তো এতক্ষণ একই কাজ করলো, এখন আবার মেয়েগুলোকে বকছে। রাইসার চোখ ফাঁকি দিয়ে আর চোখে ওনার ছবি আর একবার দেখে নিলাম আমি। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি চলে এলো আমার, কিন্তু পরক্ষণেই তার কঠোর ব্যক্তিত্বের কথা মনে হতেই ভয়ে আমার ভালো লাগা জানালা দিয়ে পালালো। না বাবা, কিছুতেই তার দিকে তাকানো যাবে না আর। তিনি শুধু আমার বোনের হবু ভাসুর ছাড়া কিছুই নন। আর তাছাড়াও তার মতো প্রতিষ্ঠিত যোগ্য ছেলে অবশ্যই তার মতোই একটা যোগ্য মেয়ে ডিজার্ভ করেন। যেখানে তার ধারে কাছেও আমি নেই, সেখানে এক সামান্য বৃষ্টিময় মুহূর্তের কারণে তার প্রতি কোনো দুর্বলতা আসতে দেওয়া যাবে না আমার মনে। এসব ভেবে নিজের মনকে বুঝিয়ে নিজ রুমে পড়তে চলে এলাম আমি। রাত অনেক হয়েছে। কালকের দিনটা পুরোটাই ব্যস্ততায় কেটে যাবে আমার। পরীক্ষাও আছে আবার কলেজে। এমনিতেই এখন পড়ালেখায় ফোকাস করাটাই বেশি দরকার আমার, তাই অন্য কিছু ভাবার সময়ও নেই আর। ড্রয়িং রুমে বসে আছি। রাইসা ওর রুমে রেডি হচ্ছে সকাল থেকে। অবশেষে আজকে প্রান্ত ভাইয়ার সাথে দেখা করতে যাচ্ছে বেচারি। কালকের দিনটা খুব দ্রুত কেটেছে, আর কাল পরীক্ষা হয়েছে বলে আজ কলেজও ছুটি দিয়েছে। বাইরে মেঘলা আকাশ, আন্টি খিচুড়ি রান্না করছেন। সেই খুশিতে আমি সোফায় বসে টিভি দেখছি। অবশেষে রাইসা বের হয়ে আসলো রুম থেকে। আন্টিকে জানিয়ে বাসা থেকে বের হতে যাবে, এমন সময় আন্টি রান্নাঘর থেকে এসে বলল, কি রে, তুই একা বের হচ্ছিস কেন? তুরফা যাবে না তোর সাথে? আন্টির কথা শুনে আমরা দুইজনই বোকা বনে গেলাম। আমি কেন যাব ওর সাথে? তাই বিস্ময় চেপে না রাখতে পেরে জিজ্ঞেস করলাম, আমি কেন যাব আন্টি? ওরা দুইজন কথা বলবে, আমি সেখানে কাঁপাবে হাড্ডি হয়ে কি করব? আন্টি আমার দিকে চোখ পাকিয়ে তাকাতেই আমার হাসি উড়ে গেল। বুঝলাম আমার কথা তার পছন্দ হয়নি। তাই তিনি বললেন, এখন ওদের বিয়েটা হয়নি, আর আজকেই যেহেতু প্রথম দেখা, তাই রায়সাকে একা পাঠাতে ভরসা পাচ্ছি না আমি। তুই জানা একটু ওর সাথে। মা, আমার মন টানছে না ওকে একা পাঠাতে। আন্টির কথা শুনে বুঝলাম উনি যেহেতু জানেন না রাইসার রিলেশনের কথা, তাই ভাবছেন আজকেই প্রথম দেখা হবে ওদের। মায়ের মন বলে কথা, এই জন্যই একা পাঠাতে চাচ্ছেন না। রাইসার দিকে তাকিয়ে দেখিও করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। বুঝলাম সে বেচারিও মাকে কিছু বলতে পারছে না। আমাদের চাওয়া চাইর মাঝেই আন্টিকে আমাকে দ্রুত রেডি হয়ে আসার তাগিদ দিলেন। কি রে তোর, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, রেডি হয়ে আয়, দেরি হয়ে যাবে আবার তোদের। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ গেলাম রেডি হতে। তাড়াতাড়ি রেডি হয়ে বের হলাম রাইসার সাথে। দুজন রিকশায় ওঠার পরও কিছু বলার আগেই আমি বললাম, তুই চিন্তা করিস না, আমি তোদের কাবাবে হাড্ডি হব না। তোরা রেস্টুরেন্টে গল্প করিস, আমি না হয় কোনো ফ্রেন্ডের বাসায় যাবনি। আসার সময় একসাথে বাসায় যাব, আন্টি কিচ্ছু বুঝবে না। আমার কথায় রাইসা প্রথমে অবাক হয়ে গেল, তারপর হেসে মাথা নাড়ল। বুঝলাম আমার বুদ্ধি ওর পছন্দ হয়েছে। আমার হাতের উপর হাত রেখে ধন্যবাদ জানালো। আমিও হাসলাম ওর সাথে। রেস্টুরেন্টের ভেতর ঢুকতেই দেখি মানুষ কিচকিচ করছে। বসার জায়গা পাওয়া যাবে না ভাবতে ভাবতেই প্রান্ত ভাইয়ার দেখা পাওয়া গেল। আমাদের দেখে এগিয়ে এলেন তিনি। বলাই বাহুল্য আমাকে দেখে তিনি অবাক হলেন। তিনি ভাবেননি আমিও আসবো এখানে। ইতস্তত হেসে নিজের পরিচয় দিতে যেতেই উনি হালকা হেসে বললেন, তুমি তুরফা, রাইট? আমি অবাক হলাম তার কথা শুনে। মাথা নাড়লাম হালকা হেসে। ভাবতে লাগলাম
তিনি কিভাবে জানলেন আমি কে? আমার মুখ দেখে তিনি হয়তো বুঝলেন আমি কি ভাবছি, তাই বললেন, কি ভাবছো? আমি কিভাবে তোমায় ছিলাম? আরে, তোমার বোনের কাছে শুনেছি, ও যেরকম বর্ণনা দিয়েছিল তুমি আসলেই ঠিক তেমন। আর তোমাদের বাসায় কে আছে না আছে ও সব বলেছে আমায়। তাই তো কাল ফোনে প্রথমবার তোমার কণ্ঠ শুনেই আমি ভাইয়াকে বলেছিলাম এটা রাইসা নয়, নিশ্চয়ই তুমি হবে। প্রান্ত ভাইয়ের কথা শুনে আমার মাথা ঘোরা শুরু হলো। কাল কণ্ঠ শুনেই বুঝলো ওটা আমি, আবার আজ প্রথমবার দেখেই চিনে ফেললো। এরা মানুষ না চাশুস? বাপরে! আমার চিন্তা ভাবনার মধ্যেই ওরা দুইজন হাঁটা শুরু করলো রেস্টুরেন্টের দিকে। তাদের অনুসরণ করে আমিও গেলাম পিছু পিছু। গিয়ে দেখি রেস্টুরেন্টের ভিতরে সুন্দর এক কর্নারে দুইজনের বসার ব্যবস্থা করা আছে। এই জায়গাটায় ভিড় নেই বললেই চলে। বেছে বেছে ভালো জায়গায় চয়েস করেছেন ভাইয়া। কিন্তু এ কি, তাদের চেয়ারে এক লোক বসে আছে কেন? বসে থেকে খুব মনোযোগ দিয়ে ম্যাগাজিন পড়ছে। আমি ভ্রু কুঁচকে সেদিক তাকিয়ে থাকলাম। প্রান্ত ভাইয়া এগিয়ে যেয়ে ভাইয়া বলে ডাকতেই লোকটি আমাদের দিকে তাকালো। তাকে দেখে চমকে গেলাম আমি। আমার সাথে অবাক হলো রাইসাও। আশ্চর্য, পূর্ণ ভাইয়া এখানে? উনি আবার কি করতে এসেছেন রেস্টুরেন্টে? আমাদের দেখে ম্যাগাজিন টেবিলে রেখে এদিকে এগিয়ে আসতে লাগলেন তিনি। তার গম্ভীর মুখ দেখে তার ভিতরের রিয়াকশন কি আমি বুঝতে পারলাম না, কিন্তু ওনার এগিয়ে আসা প্রত্যেকটি কদমের সাথে তালে তালে আমার হৃদস্পন্দনের ওঠানামা করাটা ঠিকই টের পেলাম আমি। আমাদের থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়ালেন পূর্ণ ভাইয়া। চোখে সানগ্লাস থাকায় তার দৃষ্টি কোন দিকে বোঝা মুশকিল। এই মেঘলা দিনে সানগ্লাস পরে বের হওয়ার লজিক কি হতে পারে আমি বুঝলাম না। ঢং চত্ব সব। উনি চোখ থেকে গ্লাস খুলে রাইসার দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? আশা করি সেদিন প্ল্যান ক্যান্সেল করার জন্য মাইন্ড করনি, ইম্পর্টেন্ট মিটিং ছিল। ওনার কথা শুনে রাইসা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে মাথা নেড়ে সায় দিল যে ও একদম কিছু মনে করেনি। ওর রিয়াকশন দেখে আমি আর চোখে ওর দিকে তাকালাম, আর সেদিনের পূর্ণ ভাইয়াকে বকা দেওয়ার কথাগুলো মনে করে মুখ টিপে আলতো হাসলাম। আহা বেচারি! হঠাৎ পূর্ণ ভাইয়া আমার দিকে তাকালেন। নিচের উপর তার দৃষ্টি উপলব্ধি করতেই আমার হাসি আপনা আপনি মিলিয়ে গেল। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে। তার চাহনি দেখে আমিও ভ্রু কুঁচকে তাকালাম। এভাবে দেখছেন কেন? ওনার কি মনে পড়ছে সেই বৃষ্টির দিনের কথা? সেদিনের কথা মনে হতেই আমার গাল গরম হয়ে গেল। নিজের অস্বস্তি ঢাকতে কাঁদতে শুরু করলাম আমি। তা দেখে পানি এগিয়ে দিলেন প্রান্ত ভাইয়া। পানি খেয়ে আর চোখে তাকিয়ে দেখি পূর্ণ ভাইয়া এখনো একইভাবেই ভ্রু তুলে তাকিয়ে আছে। আজব তো, সমস্যা কি ওনার বুঝলাম না। ওকে, তোমরা থাকো, এনজয় করো। আমি চলে যাই এখন। অফিস থেকে আসার পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই প্রান্তর সাথে বসেছিলাম এখানে। গাড়ি রিপেয়ারিংয়ে পাঠিয়েছি, এতক্ষণে ঠিক হয়ে যাওয়ার কথা। আমি আসি তাহলে। রাইসা আর প্রান্ত ভাইয়ার দিকে তাকিয়ে বললেন উনি এসব কথা, আর আমাকে এমনভাবে ইগনোর করলেন যেন আমি নেই এখানে। তারপর সানগ্লাস পরে পকেট থেকে ফোন বের করে কানে ধরে বের হয়ে গেলেন রেস্টুরেন্ট থেকে। তার ভাব নেওয়া দেখে তাজ্জব হয়ে গেলাম। ছেলে মানুষেরও এত ভাব হয়? ওরা দুইজন চেয়ারে বসতেই আমি যাওয়ার জন্য ইতস্তত করতে লাগলাম। চোখ দিয়ে রাইসাকে ইশারা করতেই ও বুঝলো কি বলতে চাইছি। তাই প্রান্ত ভাইয়াকে খুলে বলল আমার আসার কারণ। শুনে ভাইয়া আমাকে ধন্যবাদ দিলেন তাদের সাপোর্ট করার জন্য। প্রান্ত ভাইয়ার থেকে জানতে পারলাম তার ফ্যামিলির সবাই জানতো তাদের প্রেমের কথা। তখন বুঝলাম শুধু রাইসাই এতদিন বাসায় বলেনি ভয়ে, এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজের মতো পরিকল্পনা করেছেন তারা। যাই হোক, ওদের রেখে আমিও চলে আসলাম রেস্টুরেন্টের বাইরে। ভাইয়া যদিও কয়েকবার বললেন তাদের সাথে বসতে, তাদের কোনো প্রবলেম নেই আমি থাকায়, কিন্তু আমি তাও চলে আসলাম। কারো কাবাবে হাড্ডি হওয়ার সত্যিই কোনো ইচ্ছে নেই আমার। বের হয়ে আসার সময় দোয়া করলাম যেন পূর্ণ ভাইয়ার সামনে না পড়ি আর। ওনার ভাব দেখে এমনিতেই মেজাজ খারাপ হয়েছে আমার, আর দেখতে চাই না তাকে। বাইরে বের হয়ে তাকে দেখতে না পেয়ে মনে মনে খুশিই হলাম। আকাশটাও গুড়গুড় করা শুরু করেছে এতক্ষণে। রিক্সা নেওয়ার জন্য তাড়াতাড়ি মেইন রোডের দিকে এগিয়ে গেলাম আমি। এমনিতেই ছাতা নিয়ে বের হইনি, তার মধ্যে আমি একা বৃষ্টিতে ভিজলে বাসায় যেয়ে আন্টিকে জবাব দিতে হবে। তাই আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজছিলাম,
আর দোয়া করছিলাম যেন বৃষ্টি না আসে। কিন্তু ত্রিসীমানায় রিক্সার টিকিটাও খুঁজে পেলাম না। মামারা সব মনে হয় নাকে তেল দিয়ে ঘুমুচ্ছে বাসায়, আকাশে মেঘ দেখে। হাতের উপর দু এক ফোঁটা পানি পড়তেই আমার ভাবনায় ছেদ পড়ল। সেরেছে আজ, বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। আশেপাশে তাকালাম, তেমন দোকান চোখে পড়ল না এদিকটাই আশ্রয় নেওয়ার মতো। একটা দোকানের শাটার লাগানো, তবে বাইরে ছাউনির মতো কিছুটা জায়গা আছে দাঁড়ানোর। বৃষ্টির বেগ বাড়ছে দেখে ৭-৫ না ভেবে দৌড় লাগালাম সেদিকে। জীর্ণ শীর্ণ ছাউনির নিচে আঁটোসাঁটো হয়ে দাঁড়িয়ে আছি আমি। এমনিতেই চিপা জায়গা, বেশি স্পেস নেই, তার মধ্যে জনমানব শূন্য চারিদিকে। এইদিকে বৃষ্টি যে শুরু হলো মনে হচ্ছে সহজে থামবে না, বরং সময়ের সাথে সাথে বেড়েই চলেছে যেন। এমন গা ছমছম করা পরিবেশে আমায় ধীরে ধীরে ভয় লাগতে শুরু করলো। আশেপাশে তাকিয়ে দোয়া দরুদ পড়তে লাগলাম, আর বৃষ্টি থামার জন্য দোয়া করতে লাগলাম। এমন সময় দূর থেকে এক পুরুষের কণ্ঠস্বর ভেসে আসতেই ভয়ে আমার হাত পা কাঁপতে আরম্ভ করলো। কে কথা বলছে আর এদিকেই বা কেন আসছে? যদি আমাকে একা পেয়ে আমার সাথে কিছু করার চেষ্টা করে? বৃষ্টির সব উল্টোপাল্টা চিন্তায় মাথা পুরো হ্যাং হয়ে গেল আমার। দরদর করে ঘামতে লাগলাম আমি। হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? আমি মেন রোডের আশেপাশে আছি। এখানে একটা ছাউনি দেখতে পাচ্ছি। আপনি এদিকেই গাড়ি নিয়ে আসুন, রাস্তা থেকে দেখতে পাবেন আমায়। ওকে, কাম ফাস্ট। পরিচিত কণ্ঠ শুনেই চমকে উঠে ছাউনি থেকে উকি দিলাম আমি। আরে এটা তো পূর্ণ ভাইয়া। বৃষ্টিতে ভিজে চবুথবু হয়ে আছেন, কালো শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। এক হাতে স্যুট ঝুলিয়ে রেখেছেন ও আর এক হাতে ফোন। মুখে প্রচন্ড বিরক্তি নিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে রাস্তায় পড়ে থাকা এক টুকরো ইটকে লাথি মেরে ছাউনির দিকে এগিয়ে আসতে লাগলেন উনি। ওনাকে এদিকে আসতে দেখেই আমি তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে অন্যদিক হয়ে দাঁড়ালাম। তুমি? ওনার বিস্ময় মিশ্রিত কণ্ঠ শুনে আস্তে করে ঘাড় ফিরিয়ে দেখি উনি এতক্ষণে ছাউনির ভেতর এসে দাঁড়িয়েছেন। আমাকে এখানে দেখে যেন আকাশ থেকে পড়েছেন এইভাবে তাকিয়ে আছেন। তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে ছোট্ট করে হুম বলে অন্যদিকে তাকালাম আমি। ভাব কি তিনি একাই দেখাতে পারেন? আমিও পারি। ওনার কাছ থেকে আরো কিছু শোনা গেল না। যাক, ভালো হয়েছে। আর চোখে দেখলাম রুমাল দিয়ে ফোন মুছে হাত এদিক সেদিক করে সিগন্যাল পাওয়ার ট্রাই করছেন তিনি। তার থেকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া পড়া চালিয়ে গেলাম বৃষ্টি থামার জন্য। এখন বৃষ্টির চেয়ে ওনার সাথে এই রকম অস্বস্তিকর পরিস্থিতিতে থাকতে বেশি বিরক্ত লাগছে আমার। হালকা রঙের জামা পরেছি বিধায় বৃষ্টিতে ভিজতে পারছি না, নয়তো এতক্ষণে ভিজে ভিজেই বাসায় চলে যেতাম এই বৃষ্টির মধ্যে। আমার ভাবনা শেষ না হতেই প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল আকাশে। হঠাৎ করে শব্দ হওয়ার বেশ জোরে সোরেই কেঁপে উঠলাম আমি। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলাম কিছুক্ষণ। এক চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে দেখি এখনো আলোর ঝলকানি দেখা যাচ্ছে, যেটা দেখে আরো বেশি ভয় লাগলো আমার। মনে হচ্ছে এই যেন বিদ্যুৎ এসে ঝলসে দিয়ে যাবে আমাকে। ওনার দিকে তাকিয়ে দেখি তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আকাশের দিকে। ওনার কি ভয় ডর লাগে না নাকি আল্লাহই জানে। পুনরায় চোখ বন্ধ করে আবারও মেঘের বিশাল গর্জন শোনার প্রস্তুতি নিতে থাকলাম মনে মনে। একটু পর আকাশের গর্জন শুনে কেঁপে উঠে আবারও ভয়ে ভয়ে চোখ খুলতেই চোখের সামনে অন্ধকার দেখলাম। আরে, আকাশ দেখা যাচ্ছে না কেন? ভালো করে খেয়াল করে বুঝলাম আমার সামনে পূর্ণ ভাইয়া দাঁড়িয়ে আছেন। তার বিশাল আকৃতির দেহের জন্যই আমি আকাশ দেখতে পাচ্ছি না। উনি আমার সামনে কখন আসলেন, আর কেনই বা আসলেন? ভাবতে ভাবতে পাশ থেকে উকি দিতে যাচ্ছিলাম তার মতিগতি বোঝার জন্য। এমন সময় উনি হঠাৎ পেছন ফিরলেন। তার পেছন ফেরা আমি আশা করিনি, তাই ভ্যাবাচ্যাকা খেয়ে পড়ে যেতে নিচ্ছিলাম। কি করব বুঝতে না পেরে কোনো মতে তার শার্ট আঁকড়ে ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করলাম আমি। সোজা হয়ে দাঁড়িয়ে দেখি উনি তখনকার ন্যায় এখনো ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। তুমি কি কোনো চুক্তি করে এসেছো যে বৃষ্টি দিনে আমার সাথেই তোমার ধাক্কাকে পড়ে যেতে হবে? ওনার কথা শুনে লজ্জায় অপমানে আমার নাক লাল হয়ে গেল। 2 বার মাত্র পড়ে যেতে ধরেছি বলে এই কথা বলবেন আমায়? কিন্তু আমিও কম চাই না। নাক ফুলিয়ে উত্তর দিলাম তাকে, তাহলে আপনিও নিশ্চয়ই চুক্তি করে এসেছেন যে বৃষ্টির দিনে আমার সামনে এসে দাঁড়াবেন?
যাতে আমি ধাক্কা খেয়ে পড়ে যাই বারবার? আমার কথা শুনে উনি এক ভ্রু উঁচিয়ে তাকালেন, যেন পাত্তাই দিলেন না আমার কথাকে তিনি। তোমার কি মনে হয় তোমার সামনে দাঁড়ানোর জন্য আমি বসে আছি? আমার লাইফে আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তোমার মতো পিচ্চির সাথে টাইম পাস করার মতো টাইম নাই আমার হাতে। ওনার কথা শুনে রাগে আমার মাথায় আগুন জ্বলে উঠল। একে তো আমাকে টাইম পাস বলে ইনসাল্ট করছেন, তার উপর আবার পিচ্ছি বলছেন। আজ হাইটে ওনার মতো পাহাড় হয়নি বলে পিচ্ছি বলবেন নাকি? যত সব। ওনার থেকে কয়েক কদম দূরে সরে গিয়ে বললাম, তবে আমার সামনে দাঁড়িয়েছিলেন কেন একটু আগে? আমি কি বলেছিলাম দাঁড়াতে? আপনি তো নিচে থেকেই এসেছিলেন। লিসেন, আমি শখ করে তোমার সামনে দাঁড়াইনি, বুঝেছো? আমি এসেছিলাম ফোনের সিগন্যাল খুঁজতে, আর আনফর্চুনেটলি তোমার সামনে দাঁড়িয়ে সিগন্যালটা পেয়েছি, তাই আর কোনো উপায় ছিল না আমার কাছে। বলেই তিনি ফোন কানে দিয়ে ছাউনির অন্যদিকে চেয়ে কথা বলতে লাগলেন কারো সাথে। গোল গোল চোখে তার দিকে তাকিয়ে থাকলাম আমি। না, আর থাকাই যাচ্ছে না এখানে। উনি নাকি কথাই বলেন না তেমন, তাহলে এভাবে কোমর বেঁধে ঝগড়া করলেন কিভাবে আমার সাথে? বাইরে থেকে গম্ভীর হলেও ভেতরে ভেতরে ভালোই ধান্দাবাজ লোক উনি, যা বুঝলাম। ফালতু লোক একটা। দূর থেকে ওনাকে মুখ ভেঙচিয়ে রাগের চোটে বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করে দিলাম আমি। যদিও বৃষ্টির বেগ অনেকটাই কমে এসেছে এতক্ষণে। হঠাৎ করেই সামনে একটা গাড়ি আসতে চিল্লিয়ে সরে গেলাম আমি। পেছনে ফিরে দেখি গাড়িটা ব্রেক করে ঠিক ছাউনির সামনে গিয়ে দাঁড়ালো। ড্রাইভার ভেতর থেকে ছাতা বের করে পূর্ণ ভাইয়াকে গাড়িতে উঠতে বলছেন, তবে উনি দেখি ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। ভাবলাম হয়তো বৃষ্টির জন্য তার গাড়িতে লিফট দিতে চাইবেন আমায়। মনে মনে তাকে ভাব দেখিয়ে মানা করার প্রস্তুতি নিতেই উনি আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে বললেন, আমি যেহেতু গাড়িতেই যাচ্ছি তাই এটা আমার লাগবে না, ছাতাটা বরং তুমিই নাও, এটা তোমার কাজে আসবে। ছাতা এগিয়ে ধরে বাঁকা হেসে বলা তার কথাগুলো বৃষ্টির মধ্যেও আমার মাথায় আগুন ধরিয়ে দিল। ওনার আধিক্যতা আমার সহ্য হলো না। লিফট দিতে পারবে না, আবার ছাতা দিতে এসেছে। বাপরে, ভাব দেখে বাঁচি না। নিব না আমি আপনার ছাতা। যে আমাকে কথায় কথায় অপদস্থ করছে, তার থেকে উপকার নিতে আমার প্রেস্টিজে বাঁধবে। তাই ছাতা না নিয়েই চুপচাপ হনহন করে চলে যাচ্ছিলাম। পেছন থেকে হাত টান পড়তেই চোখ বড় হয়ে গেল আমার, কিন্তু আমাকে পেছনে ঘোরার সুযোগই দিলেন না তিনি। পেছন থেকেই আমার হাতে ছাতা ধরিয়ে দিয়ে ধীর আওয়াজে বললেন, আমাকে ভাব দেখাতে গিয়ে ছাতা না নিলে লসটা তোমারই হবে পিচ্ছি। আর যে কাপড় পরে এসেছো তাতে এখন তোমার ঢেকে থাকাটাই বেশি দরকার। রাস্তাঘাটে সবাই তো আর আমার মতো অনুভূতিহীন হবে না। এক বাক্যে কথাগুলো বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়ি নিয়ে উধাও হয়ে গেলেন তিনি। কয়েক মিনিট লাগলো আমার উপলব্ধি করতে তার কথা। নিচের দিকে তাকিয়ে তার বলা কথার মর্ম বুঝতে পেরে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেলাম আমি। রাগের মাথায় এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে ড্রেসের কি অবস্থা হয়েছে তা তো মাথায় আসেনি আমার। ছি! ওড়না দিয়ে গা ভালো করে ঢেকে ছাতা মাথায় রিকশার খোঁজে এগিয়ে গেলাম আমি। আল্লাহর কাছে রিকশার জন্য দোয়া করতে করতেই ভাগ্যক্রমে একটা রিকশার দেখা পেয়ে উঠে পড়লাম ছটপট। পথে যেতে যেতে রাইসার সাথে যোগাযোগ করলাম আমি বাসার সামনে দাঁড়িয়ে থাকবো, আর বললাম ও আগে পৌঁছলেও যেন গেটের কাছেই থাকে। বাসার সামনে পৌঁছিয়েই রাইসার সাথে দেখা হলো। বেচারি নাকি আমি ভিজেছি শুনে আগে ভাগেই চলে এসেছে নিজের ড্রেস ছেড়ে। বাসায় ঢুকেই রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসলাম আমি। তারপর চুল মুছতে মুছতে দেখি রাইসা রুমে এসে বসলো। হয়তো কিছু চিন্তা করছে ওর মুখ দেখে মনে হলো। আচ্ছা তুরফা, পূর্ণ ভাইয়া এদিকে কি করতে আসতে পারে, কোনো আইডিয়া আছে তোর? হঠাৎ করে পূর্ণ ভাইয়ার আসার কথা শুনে আমার হাত থেকে টাওয়াল পড়ে গেল। উনি এখানে আসবেন মানে? কিছু বুঝতে না পেরে মাটি থেকে টাওয়াল তুলে আবার চুল মুছতে মুছতে রাইসাকে জিজ্ঞেস করলাম, মানে পূর্ণ ভাইয়া আবার কই থেকে আসবেন? তুই কি বলতে চাইছিস কিছুই বুঝিনি আমি। আরে বলিস না, আমার কেন জানি মনে হচ্ছে তোর সাথে বাসায় ঢোকার সময় আমি পূর্ণ ভাইয়াদের গাড়ি দেখেছি বাসার এদিকে। গাড়ি চেনার কারণ প্রান্ত প্রায় ওই গাড়ি নিয়ে দেখা করতে আসতো আমার সাথে। আজকে যেহেতু ও আমার সাথে রিকশায় করে এসেছে বাসা পর্যন্ত, তাহলে গাড়িতে তো পূর্ণ ভাইয়ারই থাকার কথা। কিন্তু উনি কেন এই বৃষ্টির মধ্যে অযথায় এদিকে আসবেন বুঝলাম না। রাইসার কথা শুনে আমি ভ্রু কুঁচকে তাকালাম।
সত্যিই কি পূর্ণ ভাইয়া এসেছিলেন এইদিকে? কিন্তু উনি কেন এদিকে আসবেন? আর যদি আসতেই হতো তবে কি আমাকে লিফট দিতে পারতেন না উনি? অমানবিক পাষাণ লোক কোথাকার। বৃষ্টির মধ্যে একটা মেয়েকে যে মানুষ সামান্য লিফট দেওয়ার কথা বলতে পারে না, সে আবার কোন আধিক্যতা দেখাতে বাসা পর্যন্ত আসবে? অবশ্যই অন্য কারো গাড়ি দেখেছে রাইসা। তাচ্ছিল্যের সাথে ভাবলাম আমি, শোন, ওই রকম হাজারটা গাড়ি আছে ঢাকা শহরে, ওনার এইদিকে আসার তো কোনো কারণ দেখি না আমি। আর আসলেও বা কি হবে? তার যা করার করুক, আমাদের কি? এইসব আজগুবি চিন্তা ভাবনা করা বাদ দে। ক্ষুধা লেগেছে আমার, চুল শুকিয়ে খেতে চাই, চল। গটগট করে কথাগুলো বলে চুল ছাড়তে মনোযোগ দিলাম আমি। ওনার কথা আর ভাবতেও মন চাচ্ছে না, মনে হলেই মেজাজ খারাপ হচ্ছে। অসহ্য লোক একটা, জিলাপির চেয়েও বেশি প্যাচ তার আচরণের মধ্যে। রেডিওতে গান শুনছেন দাদি, টিপ টিপ বৃষ্টিতে মুড়িমাখা খেতে খেতে গানটা শুনতে বেশ লাগছে। এর মধ্যেই আন্টির ফোনের কর্কশ আওয়াজ সবার মুড নষ্ট করে দিল। দাদি বিরক্ত হয়ে বললেন, পড়ার ফোনটা আসার আর সময় পাইল না। ফোনের ডায়ালে নাম দেখেই আন্টি রেডিও বন্ধ করতে বললেন তাকে, কারণ প্রান্ত ভাইয়ার মা ফোন দিয়েছেন। আন্টির বলতে দেরি, দাদির রেডিও অফ করতে দেরি হলো না। ছেলেপক্ষের সব বিষয়ে তিনি প্রচণ্ড সচেতন বলা যায়। ফোন রিসিভ করে আন্টি কুশল বিনিময় করে হু হ্যাঁ করলেন কিছুক্ষণ। তার মুখ দেখে মনে হলো সিরিয়াস কোনো বিষয়ে কথা হচ্ছে। একটু পর ফোন রেখে আমাদের দিকে তাকালেন। সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছি তার থেকে ঘটনা কি শোনার জন্য। ওরা কয়েকদিনের মধ্যে এঙ্গেজমেন্ট করে রাখতে চায়। সামনের সপ্তাহে নাকি ব্যবসার কাজে বাবার সাথে বিদেশ যাবে দুই ভাই। বেশ কিছুদিন সেখানে থাকতে হবে, তারপর দেশে ফিরে একেবারে বিয়ের দিনক্ষণ ঠিক করবে। তাই আগেভাগেই বাগদান সেরে নিতে যাচ্ছে ওরা। সব শুনে দাদি ও আঙ্কেল রাজি হয়ে গেলেন। রাজস্থান থেকে জিজ্ঞেস করলেন তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট হওয়ায় ওর কোনো আপত্তি আছে কিনা। কিন্তু তারা জানেন না যে ওর কাছে এটা যেন মেঘ না চাইতেই বৃষ্টির মতো। তাই সে লাজুক মুখে বিনা বাক্য ব্যয়ে রাজি হয়ে গেল। কোণে রাজি হওয়ার পর আন্টি ফোন দিয়ে জানালেন বেআইনদের। দুই পক্ষ মিলে ঠিক করা হলো 3 দিন পর আংটি পরানোর হবে। সিদ্ধান্ত ফাইনাল হওয়ার পর বড়রা চিন্তায় পড়ে গেল এই অল্প দিনে কি কি আয়োজন করবে। আর আমরা ছোটরা প্ল্যান করতে লাগলাম কিভাবে মজা করা যায়। তার মধ্যে আমার খুশি যেন একটু বেশি, কারণ এই প্রথম আমার কাছের কোনো মানুষের বিয়ে খাবো। সেই যে ছোটবেলায় আন্টির সাথে এখানে চলে এসেছি, তারপর থেকে তো নিজের কোনো আত্মীয়ের সাথে কোনো ধরনের যোগাযোগই নেই বলতে গেলে আমার। তারা কে কোথায় আছে, কেমন আছে, আমাকে আদেও মনে রেখেছে কিনা আমি তার কিছুই জানি না। এই জীবনে কোনোদিন জানবো কিনা কে জানে। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, আংটির দোকানে এসেছি বরের জন্য আংটি কিনতে। আন্টি এসব ক্ষেত্রে ভালোই শৌখিন বলা চলে, তাই তো নিজের মেয়েকেও সাথে এনেছেন তার জামাইয়ের জন্য আংটি পছন্দ করতে। কয়েক মিনিট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ডিজাইন দেখছিলাম আমি আর রাইসা। কোনো ডিজাইনই তেমন একটা পছন্দ হচ্ছিল না। যেটা একটু ভাল লাগছে, রাইসা আন্টির চোখ ফাঁকি দিয়ে ছবি তুলে পাঠাচ্ছে প্রান্ত ভাইয়াকে। তবে রাইসার রিয়াকশন দেখে বোঝা গেল আংটিগুলো ভাইয়ারও পছন্দ হচ্ছে না। হতাশ হয়ে আমরা পুনরায় আংটি খোঁজার মিশন শুরু করলাম। খুঁজতে খুঁজতেই দোকানদারের পিছনের ডিসপ্লেতে রাখা একটা মাঝারি সাইজে সলিড আংটি আমার মনে ধরলো। সিম্পল আছে, পরলে স্মার্টও লাগবে। রাইসাকে গোতা দিয়ে ওই আংটিটা দেখালাম। ও সাই জানিয়ে দোকানদারকে ওটা নামিয়ে দিতে বলল। তারপর ওই আংটির ছবি তুলে প্রান্ত ভাইয়াকে পাঠানো হলো। উনি মেসেজের রিপ্লাই না দিয়ে হঠাৎ ফোন দিলেন। তার কল দেওয়া দেখে ভরকে গেলাম আমরা দুজন, কারণ পাশেই আন্টি বসে আছেন। কল কেটে দিয়ে কোনো রকম ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে দোকানের বাইরে আসলাম আমরা। রাইসা কল ব্যাক করতেই ফোন ধরলেন ভাইয়া। ওর একদম কাছে দাঁড়িয়ে থাকায় ফোন থেকে প্রান্ত ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম আমি। এইবারের আংটিটা ভালো, আমার পছন্দ হয়েছে। এটাই সিলেক্ট করতে বললো ও আমায়। যাক, একটা সুন্দর আংটি পছন্দ করেছো অবশেষে। তোমার পছন্দ হয়েছে শুনে শান্তি পেলাম। তবে তোমার পছন্দ না হলেও আমি এটাই নিতাম, কারণ এতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছি। এটাই নাও। আমার ভাইয়ের মতো চুজি মানুষের পছন্দ হয়েছে, তাহলে বুঝতে হবে জিনিসটা আসলেই ভালো। গুড জব রাইসা। থ্যাংক ইউ। তবে এই আংটি পছন্দ করার ক্ষেত্রে আমার চেয়ে তুরফার হাত বেশি। ওই খুঁজে বের করেছে এই ডিজাইন। ও তাই বলো, এজন্যই আমি ভাবছিলাম
তোমার চয়েস এত ভালো হলো কবে থেকে? তুরফাকে থ্যাঙ্কস দিও আমার পক্ষ থেকে এই সুন্দর আন্টি খুঁজে বের করার জন্য। রাইসাকে খেপানোর জন্য বললেন প্রান্ত ভাইয়া। তার কথা শুনে হাসি পেল আমার। আমার হাসি দেখে রাইসা চোখ পাকিয়ে তাকালো। তাই না? এখন তো আমার চয়েস খারাপই লাগবে তোমার। অবশ্য ঠিকই বলেছো, আমার চয়েস খারাপ না হলে তোমাকে এবার কেন পছন্দ করতাম? ব্যাস শুরু হয়ে গেল ওদের খুনসুটি। আমি তাকিয়ে হাসলাম ওদের দিকে। আংটি কিনে বাসায় যেয়ে জোরে সোরে শুরু করলাম সবাই মিলে এঙ্গেজমেন্টের প্রস্তুতি। অবশেষে আজকে সন্ধ্যায় ওদের আংটি পরানো হবে। গত 2 দিন সবার উপর দিয়ে বেশ ধকল গিয়েছে। প্রচুর কাজ করেছি সবাই মিলে, একসাথে রান্না করেছি, আরো কত কি। আজ সকাল থেকেই বাসায় মেহমান আসতে শুরু করেছে। রাইসার আত্মীয় স্বজনরা আসছেন এক এক করে। একসাথে ছোট বড় সমবয়সী কাজিনদের পেয়ে আমাদের আড্ডা জমে ক্ষীর। বেশ হই হুল্লোড় করছি সবাই একসাথে। দুপুর পার হতেই আন্টি মেয়েদের রেডি হওয়ার জন্য তাড়া দিলেন। রাইসাকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়ে এসেছে। আমরা বাকি মেয়েরাও নিজের মতো করে একসাথে রেডি হব। রাইসা লেহেঙ্গা পরবে আর আমরা মেয়ে কাজিনরা সবাই সারারা পরবো ঠিক করেছি। সবার রেডি হতে হতেই বিকেল পার হয়ে গেল। এতক্ষণে পুরো বাড়ি মেহমানে কিচকিচ করছে। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম রাইসাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা লোক ফুলের ডালা নিয়ে যাচ্ছিল। ডালায় এতগুলো ফুল যে তার চেহারায় দেখা যাচ্ছে না। তাকে সাইড দেওয়ার জন্য আমি যেদিক দিয়ে যেতে ধরি, লোকটিও সেদিকেই যায়। আমি বামে গেলে উনিও বামে যাচ্ছেন, ডানে গেলে উনিও ডানে যাচ্ছিলেন। যদিও ভুলবশত তার সাথে আমার দিকে মিলে যাচ্ছিল, তবুও বেশ বিরক্ত লাগলো আমার। 1 মিনিট দাঁড়ান, হয় আমি আগে চাই না হয় আপনি আগে চান, নয়তো আমাদের কারোরই চাওয়া হবে না। আমার কথা শুনে লোকটা ডালা সরালেন তার মুখের সামনে থেকে। তাকে দেখে অবাক হয়ে গেলাম আমি। রাইহান ভাইয়া, অর্থাৎ রাইসার আপন ভাই, যে কিনা অফিসের কাজে ঢাকার বাহিরে থাকেন বেশিরভাগ সময়। বুঝলাম আজ বোনের এঙ্গেজমেন্ট উপলক্ষে এসেছেন বাসায়। আরে তুরফা, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমায়। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আর বাসায় কখন আসলেন? আর বলো না, আসছি ঘন্টা 2 হলো, কিন্তু এসে যে রেস্ট নেব তার উপায় নেই। বোনের ভাই বলে কথা, বাসায় আসতে কাজে লাগিয়ে দিয়েছে মা আমায়। তার মুখের অভিভঙ্গি দেখে আমার খুব হাসি পেল। মুখ টিপে হাসলাম আমি। খেয়াল করলাম উনি আপাত মস্তক দেখলেন একবার আমায়। বাহ, রেডি হয়ে গেছো তুমি, ভালো করেছো। এই ড্রেসে খুব সুন্দর লাগছে তোমাকে। উনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ আমার দিকে। তার এভাবে তাকিয়ে থাকায় কিছুটা অস্বস্তি লাগছিল আমার। তাই কোনো রকম তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম তার থেকে। চলে এলাম রাইসার রুমে। ওকে দেখে আমার চোখ জুড়িয়ে গেল। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার বোনটাকে। আমাকে দেখে লাজুক হাসলো ও। আজকে তো মনে হচ্ছে দুলাভাইয়ের মাথা হ্যাং হয়ে যাবে। তোকে দেখার পর বিয়ের ডেট এগিয়ে আনলেও আমি অবাক হব না। তাই না? শুধু আমাকে দেখেই সবার মাথা হ্যাং হয়ে যাবে। হুম হুম। তাহলে তোকে দেখে ছেলেরা কি করবে? এই হালকা সাজি তোকে যা মারাত্মক লাগছে বোন, কেউ যদি আজ তোর জন্য বিয়ের প্রস্তাব দেয় তাতে আমিও অবাক হব না। আমার দিকে চোখ টিপ মেরে বলল। ওর কথা শুনে আমি চোখ পাকিয়ে তাকালাম। তারপর কিছু বলার আগেই আন্টি এলেন রুমে। আমাদের রেডি দেখে প্রসন্ন চিত্তে হেসে মাশাআল্লাহ বললেন। আন্টির থেকে জানলাম ছেলেপক্ষ এসেছে। বাইরে তাদের আপ্যায়ন চলছে এখন। একটু পর আমাদের ডাকলে যেন আমরা সব কাজিনটা মিলে রাইসাকে নিয়ে বাহিরে যাই। আন্টি রুম থেকে বের হতেই বাকি কাজিনটা এসে ঢুকলো। সবাই সমস্বরে উল্লাস করলো আর খ্যাপাতে লাগলো রাইসাকে। সেই সাথে ছেলেপক্ষের মধ্যে কোনো ক্রাশ খাওয়ার উপযোগী ছেলে পাওয়া গেলে তাকে কিভাবে পটাতে হবে এটাও নিয়ে আলোচনা চলছিল সিনিয়র কিছু আপুর মধ্যে। তাদের প্ল্যানিং দেখে যেমন অবাক হচ্ছিলাম আমি, তেমনি ভাবে মজাও লাগছিল শুনতে। রাইসাকে নিয়ে প্রান্ত ভাইয়ার পাশে স্টেজে বসিয়ে দিলাম আমরা।
ছাদে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আংটি বদলের জন্য। তার মধ্যে আজকে আকাশ পরিষ্কার হওয়ায় সবাই চিন্তামুক্ত। উপস্থিত সবাই ওদের জুটির প্রশংসা করলো। একসাথে ভালো মানিয়েছে ওদেরকে। আন্টি একা হাতে সব কাজ সামলাচ্ছিলেন দেখে আমি কাজিনদের কাছ থেকে সরে তার কাছে গেলাম। আন্টিকে কিছু বলার আগেই প্রান্ত ভাইয়ার মা বাবা এলেন তার সাথে কথা বলতে। তাদের দেখে বুঝলাম দুই ছেলে কেন এত সুন্দর। এই বয়সেই বাবা মা এত স্মার্ট, এজন্যই বোধহয় ছেলেগুলো একদম ওই রকমই হয়েছে তাদের। আরে বেআইন, কি দরকার ছিল এত কষ্ট করে সব আয়োজন করার জন্য? আমরা কমিউনিটি সেন্টারেই তো করতে পারতাম অনুষ্ঠান। না না, কোনো অসুবিধা হয়নি আমাদের, বরং আমরা উল্টে খুশি হয়েছি নিজের মেয়ের জন্য নিজ হাতে সব কাজ করতে পেরে। হাসি মুখে বললেন আন্টি। আচ্ছা, আপনার বড় ছেলে যে এলো না বেআইন, ও কখন আসবে? প্রসঙ্গ পাল্টে পূর্ণ ভাইয়ার কথা জিজ্ঞেস করলেন আন্টি। পূর্ণ অফিস থেকে ফেরার পথে আমাদের ছোট মেয়েকে পার্লার থেকে নিয়ে আসবে। ওর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই ছেলেটা আমাদের কাজ পাগল, বুঝলেন ভাবি? সারা দিন অফিসের কাজেই ব্যস্ত থাকে, বিয়ের জন্য রাজি হয় না। ওকে নিয়ে যে কি করব আমি। পূর্ণ ভাইয়ার মায়ের কথা শুনে অবাক হলাম আমি। তাদের একটি মেয়েও আছে, এটা তো বলেনি রাইসা। যাই হোক, ওর ননদ থাকতেই পারে, আমার কি। হঠাৎ দেখি প্রান্ত ভাইয়ার বাবা আমার দিকে তাকিয়ে আছেন, মনে হয় কিছু বলবেন। আমার ধারণাকে ঠিক প্রমাণ করে কিছুক্ষণ পর তিনি আন্টিকে বললেন, এই মাইয়াটা কে ভাবি? আপনাদের আত্মীয়? সেদিন আপনাদের বাসায় এসে তো দেখিনি। আঙ্কেলের প্রশ্ন শুনে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। যখনই কেউ আন্টিদের কাছে আমার পরিচয় জিজ্ঞেস করে তখন আমার খুব খারাপ লাগে। আন্টি যদিও খুব সুন্দর করে আমাকে তাদের মেয়ে পরিচয় দেন, তবুও আমার খারাপ লাগে। আলাদাভাবে কি কোনোদিন নিজের আসল পরিচয় হবে আমার? আন্টি কিছু বলার আগেই হইচই শুনতে পেলাম আমরা। এগিয়ে যেয়ে দেখি পূর্ণ ভাইয়া এসেছেন। অফিস থেকে আসলেন সেটা তার ফর্মাল গেটআপ দেখে বোঝাই যাচ্ছে। পাশে দাঁড়িয়ে একটি সুন্দর মেয়ে, বয়স বেশি না, আমার চেয়ে ছোট হওয়ার কথা। বুঝলাম এটা ওনার বোন হবে। আমি এগিয়ে রাইসার কাজিনদের সাথে যোগ দিলাম। ফিসফিস শুনলাম দুই আপুর মধ্যে। এই, তোরা কেউ নজর দিবি না, বুঝেছিস? এই হ্যান্ডসাম এখন আমার ক্র্যাশ। পূর্ণ ভাইয়ার দিকে ইশারা করে ছোটদের হুঁশিয়ার করে দিলেন কাজিন দলের সিনিয়র শামা আপু। অভিযোগ করলো ছোটরা। ছিল না তো কি হয়েছে? এখন তাকে দেখে আমার প্ল্যান চেঞ্জ করেছি। সবার আগে নাম জানতে হবে, তারপর কথা বলার চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে নাম জানবো বুঝতেই পারছি না। পূর্ণ, আস্তে করে বললাম আমি। আমার কথা শুনে সবাই চমকে আমার দিকে তাকালো। আমি তাকে চিনি কিনা জিজ্ঞেস করতে লাগলো। আমি মাথা নাড়তে ঘিরে ধরলো ওরা আমায়। তবে আমি বেশি কিছু বললাম না, শুধু এইটুকু বললাম যে উনি পাত্রের বড় ভাই, তাই নাম শুনেছি। শামা আপু আমার উপর খুব খুশি হলেন। এখন পূর্ণ ভাইয়ের সাথে কোনো বাহানায় কথা বলবেন ভাবতে লাগলেন। তাদের প্ল্যান শুনতে শুনতেই আন্টির গলা শুনলাম, অর্থাৎ আমার ডাক পড়লো কাজের জন্য। তাই পূর্ণ ভাইয়াকে আপু কিভাবে পটাবে না শুনেই যেতে হলো। আন্টিকে হেল্প করে হেলে তুলে ছাদের দিকে আসছিলাম আমি। হঠাৎ ওড়নায় টান পড়ায় সিঁড়ি থেকে পড়ে যেতে ধরলাম আমি। রেলিং ধরে কোনো মতে নিজেকে বাঁচিয়ে পেছনে ফিরে দেখি আমার ওড়নার উপর পা দিয়ে আটকে রেখেছেন পূর্ণ ভাইয়া। ওনাকে দেখি মেজাজটা তিরতির করে বেড়ে গেল আমার। আবারও তার জন্যই পড়ে যেতে ধরেছিলাম আমি, কিন্তু উনি ড্যাম কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছেন অন্যদিকে, যেন কিছুই জানেই না কি হচ্ছে এখানে। ওনার ভাব দেখে কিছু না বলেই ওড়না টান দিয়ে উপরে উঠতে যাচ্ছিলাম, কিন্তু আশ্চর্য, ওড়নার উপর থেকে পাই সরাচ্ছেন না উনি। ভারী বেয়াদপ্ত লোকটা, ওনাকে ভালো মন্দ শোনাতেই হবে আজকে। মনে মনে এসব ভাবতেই দেখি আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছেন উনি। তার চাহনি দেখে আমি অবাক হলাম। এভাবে রেগে তাকিয়ে আছেন কেন? আজব তো, কি করেছি আমি? ভ্রুকুচকে পূর্ণ ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি, কিছু না বলেই অযথা আটকে রেখেছেন তিনি। এর মধ্যে খেয়াল করলাম উনি আস্তে করে পা সরালেন আমার ওড়নার উপর থেকে। এতক্ষণ ধরে এটারই অপেক্ষায় ছিলাম আমি, তাই দ্রুত বেগে মাটি থেকে ওড়নার অংশ তুলে নিয়ে চলে যেতেই উনি তড়িৎ গতিতে আমার সামনে এসে দাঁড়ালেন।
হঠাৎ করে তাকে নিজের সামনে দেখে ভয় পেয়ে আমি রেলিংয়ের দ্বার ঘেঁষে দাঁড়ালাম। ওনার রাগ ভরা মুখ যেন আমাকে সিগন্যাল দিচ্ছে তার সামনে থেকে পালানোর জন্য। সাইড দিয়ে পালানোর চেষ্টা করতেই উনি হাত ধরে আটকালেন আমায়। তার শক্ত মুঠোয় ছটফট করতে লাগলো আমার ছোট্ট হাত, কিন্তু উনি সেদিক প্রক্ষেপ না করে চোখ রাঙিয়ে থামালেন আমায়। তারপর আস্তে করে হাত ছেড়ে দিলেন। হাঁপ ছেড়ে বাঁচলাম যেন আমি, তবুও শান্তি পেলাম না, কারণ আমি না পারছি পালাতে, না পারছি নড়তে। কি বিশ্রী একটা অবস্থায় ফেসে গেছি এই লোকটার সাথে। হঠাৎ আমার মনে চিন্তা হলো, কেউ যদি আমাদের এইভাবে দেখে তবে কি মনে করবে। আশেপাশে তাকিয়ে দেখলাম না, কেউ নেই এদিকটায়। সবাই হয় ছাদে, না হয় নিচে ব্যস্ত যে যার মতো। যদিও আমাদের মধ্যে যথেষ্ট দূরত্ব রেখেই দাঁড়িয়েছেন উনি, কিন্তু তাও এভাবে দুজন মানুষকে একাকী দেখলে স্বাভাবিকভাবেই উল্টোপাল্টা ভাবতে পারে মানুষ। আমি তো তাহলে ভরা সন্ধ্যায় বিয়ে বাড়িতে বদনাম হয়ে যাব। হায় হায়। সমস্যা কি তোমার? আমার ভাবনার মাঝে রাগী গলায় দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলেন উনি। তার প্রশ্ন শুনে তাজ্জব বনে গেলাম। নিজেই আমাকে অযথা রাগ দেখিয়ে আটকে রেখে আবার নিজেই জানতে চাচ্ছে সমস্যা কি। মনে প্রশ্ন উকি দিল, আচ্ছা ওনার কি মাথার তার ছেঁড়া আছে নাকি দু একটা? কথা বলছো না কেন স্টুপিড? কি সমস্যা তোমার, আমাকে বলো। তার কথা শুনে রেগে গেলাম আমি। প্রথমত আমাকে স্টুপিড বললে আমি কোনো কথাই বলবো না, আর দ্বিতীয়ত আপনি কিসের সমস্যার কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। সমস্যাটা তো আপনার মাথায় আছে বলেই মনে হচ্ছে আমার, নয়তো আমাকে অযথা আটকে রাখবেন কেন এইভাবে? শাট আপ। তোমাকে শক করে আটকে রাখার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার, বুঝেছো? তোমার জন্য যে একটু আগে আমার হয়রানি হতে হলো, সেটা ড্রাইভার তুমি ছাড়া আর কে নিবে বলো? ওনার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমার জন্য ওনার হয়রানি হয়েছে মানেটা কি? আমি তো কিছুই করিনি, কিন্তু ওনার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে সত্যি কথাই বলছেন তিনি। তাই গোল গোল চোখে অবাক হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আমি না সত্যিই বুঝতে পারছি না আপনি কিসের কথা বলছেন। আর কিছু হলেও আই প্রমিস আমি কিছুই জানি না, আর আমি ইচ্ছে করে কিছুই করিনি। যাক, ফাইনালি লাইনে এসেছো, তবে কাজটা তুমি ঠিক করোনি। ছোট মানুষ আছো, ছোট মানুষের মতোই থাকবে। যাকে তাকে আমার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে না আর কখনো, বুঝেছো? কড়া চোখে ধমক দিলেন আমায়। চোখ পিটপিটিয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। আমি আবার কাকে তার ইনফরমেশন দিয়েছি? কয়েক মুহূর্ত মাথা খাটাতেই মনে হলো শ্যামা আপুর কথা। হ্যাঁ, আমি তো ওনাকে বলেছিলাম পূর্ণ ভাইয়ার কথা। তার মানে নিশ্চয়ই উনি বলে দিয়েছেন। ধুর, কাজটা মোটেও ঠিক করলো না আপু। পূর্ণ ভাইয়াকে পটাতে পারলেন না বুঝলাম, তাই বলে আমাকে এভাবে ফাঁসিয়ে দেওয়ার কোনো মানে হয়? ধরা পড়া চোরের মতো মাথা চুলকে ইতস্তত হাসলাম তার সামনে, কিন্তু আমার হাসি তার গম্ভীর ভাবমূর্তির বিন্দুমাত্র পরিবর্তন ঘটালো না। উনি একইভাবে চোখ পাকিয়ে আছেন আমার দিকে। তবে আমার মনে চলছে অন্য কথা। শ্যামা আপু ঠিক কি করেছেন যার কারণে পূর্ণ ভাইয়াকে হয়রানি হতে হলো? জানার লোভ সামলাতে পারছি না, আবার ভয়ে তাকে কিছু জিজ্ঞেসও করতে পারছি না। এমনিতেই রেগে আছেন, না জানি আবার কখন ধমক দেন। তবে বেশিক্ষণ চুপ থাকতে পারলাম না আমি। কৌতূহলের বশে চকচকে দৃষ্টিতে এক পর্যায়ে জিজ্ঞেস করেই ফেললাম, আপু কি করেছে ওনার সাথে? ভেবেছিলাম হয়তো বলবেন না আমায়, না হয় রেগে কিছু শোনাবেন, কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি বলতে শুরু করলেন। আমার ভাই বোনদের সাথে কথা বলছিলাম স্টেজের পাশে, তখন তোমার ওই গুণধর কাজিন এসে গায়ে পড়ে কথা বলতে শুরু করলো আমার সাথে। প্রথমে ভাবলাম বিয়েবাড়িতে খোঁজ খবর অনেকেই নেয়, তাই ভদ্রভাবে এড়িয়ে যাচ্ছিলাম ওকে। সারা না কি যেন নাম ছিল ওর। শ্যামা। আমি শুধরে দিলাম ওনাকে, কিন্তু বিনিময়ে ওনার তীক্ষ্ণ রাগী দৃষ্টি ছাড়া কিছুই পেলাম না। হ্যাঁ, সামা নাম যাই হোক, কিন্তু মেয়েটা খুব নাছোড়বান্দা। তুমি ওকে আমার কথা বলে একদম ঠিক করনি। আমি বরের বড় ভাই হয়েও কেন এখনো বিয়ে করিনি, আবার আমি কাউকে ভালোবাসি কিনা, ওকে দেখতে ভালো লাগছে কিনা, ওর সাথে প্রেম করবো কিনা, এগুলো পর্যন্ত জিজ্ঞেস করছিল আমাকে। সোজা কথায় যাকে ফ্লার্টিং বলে, ভাবা যায়? উফ, ডিসগাস্টিং। প্রচন্ড বিরক্তি নিয়ে শেষ করলেন পূর্ণ ভাইয়া। ওনার মুখ দেখে আর শ্যামা আপুর কর্মকাণ্ড কল্পনা করে আমার ভেতর হাসির বন্যা বয়ে যাচ্ছিল। অনেক কষ্টে ঠোঁট টিপে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু তার চোখ এড়াতে পারলাম না। চোখ পাকিয়ে তাকিয়ে থাকলেন উনি আমার দিকে। স্টপ লাফিং। এখানে হাসার মতো কিছু বলিনি আমি তোমায়। তুমি জানো
আমার কাজিনরা আমাকে কতটা সম্মান করে। ওদের সামনে কখনো এইরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি আমায়। আর আজ তোমার জন্য ওরা আমাকে খ্যাপানোর সুযোগ পাচ্ছে, আমাকে দেখতেই হাসাহাসি করছে। এটাকে কোন দিক দিয়ে ফানি মনে হচ্ছে তোমার কাছে? তার কথা শুনে আমার আরো বেশি হাসি পেল, কিন্তু তার সামনে সেটা প্রকাশ করলাম না। আরে বাবা, কাসিমটা খেপাতেই পারে, রাগাতেই পারে, এটাই তো কাসিম ধর্ম। কিন্তু এই সামান্য বিষয় নিয়ে লোকটা এত রেগে যাবে আমি ভাবতেও পারিনি। এত গম্ভীর কি কেউ হয়? পূর্ণ ভাইয়া পারেনও বটে। তবে যাই হোক, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না ওনার সাথে। যে কোনো মুহূর্তে কেউ আসতে পারে আর দেখে ফেলতে পারে আমাদের। তাই আমি কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই হঠাৎ করে ধাক্কা দিলাম তাকে। যদিও তার বিশাল দেহে আমার ছোট্ট ধাক্কায় তেমন একটা প্রভাব পড়ল না, তবুও খানিকটা অবাক হয়ে কিঞ্চিত দূরে সরে গেলেন তিনি। আর এই সুযোগে আমি এক দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। তাড়াহুড়ো করে ছাদে উঠতেই রাইহান ভাইয়ার সামনে পড়লাম। তার হাতে খাবারের ট্রে ছিল। হঠাৎ করে নিজের গতি সামলাতে না পারলেও কোনো মতে তাকে পাশ কাটিয়ে নিজেদের ধাক্কা লাগা থেকে রক্ষা করলাম আমি। কিন্তু ওনার হাতে থাকা ট্রের সাথে বাড়ি ঠিকই খেলাম হাতে। ট্রের সুচারু কোণ হাতে লাগতেই নিচু থেকেই সূচক ধ্বনি বের হলো আমার মুখ দিয়ে। আর চোখে হাতের দিকে তাকিয়ে দেখি ছিলে গিয়েছে কনুইয়ের নিচের অংশটা। খানিকটা রক্তও বের হচ্ছে ওখান থেকে। এদিকে ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেলেন রাইহান ভাইয়া। পাশের টেবিলে ট্রেটা রেখে আমার দিকে এগিয়ে এলেন তিনি। তোরফা, হাতে কোথায় ব্যথা পেয়েছো তুমি? দেখি একটু, বেশি লেগেছে কি তোমায়? চিন্তিত মুখে প্রশ্ন করলেন উনি। তার মুখ দেখে বোঝা যাচ্ছে বেচারা গিল্টি ফিল করছেন তার হাতে রাখা ট্রে দিয়ে আমি আঘাত পেয়েছি বলে। তাই ছিলে যাওয়া অংশের উপর ওড়না দিয়ে ঢেকে ব্যথা পাওয়ার সত্ত্বেও আমি মুখে ছোট হাসি টেনে বললাম, আরে না ভাইয়া, আমি একদম ঠিক আছি। এইসব ছোট মোটো ব্যথায় তোরফার কিচ্ছু হয় না। খানিকটা ভাব নিয়ে বললাম তাকে হালকা করার জন্য। আমার কথা শুনে উনি হাসলেও যেন পুরোপুরি সন্দেহমুক্ত হলেন না। তুমি সত্যি বলেছো তো? দেখো তোরফা, আঘাত পেলে লুকিয়েও না, নিচে চলো, মলম দিচ্ছি, ওটা লাগালেই ঠিক হয়ে যাবে। আমি ওনাকে আবারও মানা করলাম যে কিচ্ছু লাগবে না, আমি ঠিক আছি। বলার মাঝেই খেয়াল করলাম ওনার দৃষ্টি আমার থেকে সরে আমার পেছনে গিয়ে ঠেকলো। উৎসুক চোখে পেছনে ফিরে পূর্ণ ভাইয়াকে দেখলাম। উনিও ছাদে এসে গেছেন এতক্ষণে। কেমন যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমাদের দিকে। তবে আমায় বিশেষ পাত্তা দিলেন না উনি। আমাকে পাশ কাটিয়ে সরাসরি রাইহান ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। তাকে দেখে রাইহান ভাইয়া হাত বাড়ালো হ্যান্ডশেক করার উদ্দেশ্যে। প্রত্যুত্তরে উনিও করলেন দেখলাম। ওনারা নিজেদের মধ্যে পরিচয় বিনিময় করতে লাগলেন। তাই আমিও আর কিছু না বলে চলে গেলাম ছাদের অন্য পাশে। প্রান্ত রাইসার আংটি বদল সম্পন্ন হলো সুন্দরভাবে। বর বউয়ের বেশ কিছু সুন্দর ছবিও তোলা হলো। মেহমানরা ছবি তুলে খেতে গেলেন নিচে।